নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে যে ক্লাসটা করাবো আজকে থেকে শুরু হচ্ছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ক্লাস। ম্যাথামেটিক্সও করা হবে, স্ট্যাটিস্টিকটাও প্রথমে ধরছি। তার কারণটা হচ্ছে এই যে পেপারটা রয়েছে স্ট্যাটিস্টিক, এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা যারা এডুকেশন নিয়ে পড়ছো তাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক পেপার, স্ট্যাটিস্টিক ইন এডুকেশন, বিভিন্ন ইউনিভার্সিটি, সে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই স্ট্যাটিস্টিকটা থাকে। সেই জন্য এই ক্লাসটা আমি শুরু করছি। যারা বিকমে পড়ছো তাদেরও কাজে লাগবে এবং যারা স্ট্যাটিস্টিক, যারা এডুকেশন নিয়ে পড়ছো তাদেরও কাজে লাগবে। এবং যাদের প্রয়োজন হবে তারা তো দেখতেই পারবে, যে যাদের এই পেপারটা দরকার তারা অবশ্যই এখান থেকে নিতে পারবে। সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি। তো আজকে আমি কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতা থেকে আমি স্টার্ট করছি। এর আগে যে ট্যালি মার্ক রয়েছে, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে, এইগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। আমি সরাসরি কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমি এটা চালু করছি। তো ফার্স্টে কেন্দ্রীয় প্রবণতার তিনটে পার্ট রয়েছে, মিন, মিডিয়ান, মোড। তো মিন, মিডিয়ান, মোডের মিন অংশটা নিয়েই আজকে হবে, কারণ অনেক বড় অধ্যায়। মিন, মিডিয়ান, মোড একদিনে শেখা যাবে না, মিনটাও একদিনে শেখা যাবে না, তবে মিনের প্রাথমিক যে ধারণা সেটা আমি আজকে তোমাদের দিয়ে দেবো। প্রাথমিক ধারণা তোমাদের জানতেই হবে যে মিন জিনিসটা কি, তাছাড়া মিন, মিডিয়ান, মোডের তফাৎটা কি সেটাও একটু জানতে হবে। তো প্রথমে দেখো কেন্দ্রীয় প্রবণতা, তোমাদের স্ক্রিনে দেখো লেখা আছে কেন্দ্রীয় প্রবণতা কি। তো প্রথম ব্যাপার হচ্ছে, সহজ ভাষায় বলা যায় যে কেন্দ্রীয় প্রবণতা হলো একগুচ্ছ ডেটা বা তথ্যের কেন্দ্রীয় বা মাঝামাঝি মান। এইটাই মনে রাখবে, মাঝামাঝি মান, যা দিয়ে পুরো ডেটাকে সহজে বোঝা যায়। মাঝামাঝি মান বার করা, ঠিক আছে। এর পার্টগুলো হচ্ছে গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান এবং সংখ্যাগুরু বা মোড। তো আজকে আমি একটু দেখে নিই যে এই ছকের মাধ্যমে যে গড় জিনিসটা কি, মধ্যমা জিনিসটা কি বা মোড জিনিসটা কি। তো গড়টা দেখো, ডেটা সেটের সমস্ত রাশির মানের সমষ্টিকে মোট রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলে মধ্যক বা গড়, মধ্যক, ঠিক আছে। এটা সবচেয়ে সহজ ব্যাপার। গড় মানে ধরো তোমরা 5 বন্ধু রয়েছো, প্রত্যেককে টোটাল 100টা আপেল তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো। তো 5জন রয়েছে বন্ধু, 100টা আপেল ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে মোট কটা করে আপেল প্রত্যেকে পাবে? 100কে 5 দিয়ে ভাগ করে দাও তাহলেই পাবে। এটাই হচ্ছে গড় বা মধ্যক। খুবই সাধারণ ব্যাপার। মধ্যমার সাথে ডিফারেন্স কি, ডেটা সেটের, দেখো ডেটা সেটের রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে যে মানটি পাওয়া যায়। অর্থাৎ কিছু ডেটা দেয়া রয়েছে, সেইগুলো যদি আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাই, সাজালে সবার মাঝে যেটা থাকবে সেটা কি হবে সেটা, এবং বড় থেকে ছোট সাজালাম বা ছোট থেকে বড় সাজিয়েও মাঝে যে মানটা থাকবে সেই মানটাই হচ্ছে মধ্যমা। এবার হচ্ছে সংখ্যা গুরু মান। তফাৎটা বোঝো, ডেটা সেটে যে রাশিটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ যেটি সর্বাধিকবার পুনরাবৃত্তি হচ্ছে, মানে একটা ডেটা সেট রয়েছে যার মধ্যে ধরো বিভিন্ন কালারের, ধরো একটা গোডাউনে বিভিন্ন কালারের পেন রয়েছে, লাল কালারের পেন, নীল, সবুজ প্রভৃতি। এর মধ্যে লাল কালারের পেন সবচেয়ে বেশি রয়েছে, বেশি তাকের মধ্যে রয়েছে। তো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার হলো? লাল কালারের পেনের। তাহলে সেটাই হবে হচ্ছে মধ্যক, ভূশিষ্ঠক বা সংখ্যাগুরু মান বা মোড। এবার চলে আসি আসল ব্যাপার, আজকের যে জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে মিন। মিনটাই আজকে হবে, এর পরবর্তী ক্লাসগুলো তো মিনটা কমপ্লিট করব। মিন কমপ্লিট হয়ে গেলে তারপরে মিডিয়ান, তারপরে মোড। তো প্রথমে দেখো গড়ের সূত্রাবলী। তো দেখো বিভিন্ন বন্টন অনুযায়ী, ছক অনুযায়ী উদাহরণ দেখো, যে মিন আছে বা মিডিয়ান আছে বা মোড আছে, এই তিনটে ক্ষেত্রেই একটা জিনিস আমরা দেখতে পাই যে 3 রকমভাবে অঙ্ক দেখা যাচ্ছে সূত্র। একটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন, 2 হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, 3 হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এবং তিনটে সূত্র আলাদা। অনেকে কনফিউশন হয়ে যায় যে কোন সূত্র কোথায় প্রয়োগ করব। গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু সহজ হলেও অনেক সময় অন্যান্য সূত্রের ক্ষেত্রে তোমরা কনফিউশন হয়ে যাও যে কোন সূত্রটা এখানে দেবো, যারা ধরো একটু উইক আছো অঙ্কে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখছি, মিন হোক বা মিডিয়ান হোক বা মোড হোক, এক্ষেত্রে যে
তিনটে টাইপের সূত্র হয়। সেটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন, যেখানে শুধু এক্স এর মান দেওয়া থাকবে, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে এক্স এবং এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে, এবং যেটা গ্রুপ ফ্রিকোয়েন্সি সেটা তো দেখলেই বোঝা যায় একটা গ্রুপের মধ্যে থাকবে, সেটা আমি পরবর্তীকালে আসছি। তো প্রথমে আপনি সাধারণ যে বন্টন রয়েছে, সিম্পল ডিস্ট্রিবিউশন রয়েছে যেটা রয়েছে, তার সূত্র হবে সামেশন এক্স বাই এন, যেখানে সামেশন এক্স হচ্ছে সকল রাশির যোগফল আর এন হচ্ছে মোট রাশির সংখ্যা, নাম্বার অফ অবজারভেশন। এখানে দেখো সামেশন এক্স বলতে ধরো কোনো একটা অঙ্ক দিয়ে দিল, পাঁচটা বিষয়ে, দেখো 1 2 3 4 5টা বিষয়ের নম্বর দিয়ে দিচ্ছে। এখানে ফ্রিকোয়েন্সি দেয়নি, শুধু কিছু নম্বর তোমাদের দিয়ে দিয়েছে। এই এক্সাম্পলটা ভালো করে দেখো, এখানে শুধু নম্বর দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেয়নি। সেটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন, যার সূত্র হবে সামেশন এক্স বাই এন। এক্ষেত্রে এই এক্স এর যোগফল করে কটা এন রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে কটা নাম্বার রয়েছে, 1 2 3 4 5টা রয়েছে, তাহলে নাম্বার অফ অবজারভেশন কত রয়েছে, এন সমান সমান 5, এন সমান সমান 5 রয়েছে। তার মানে এই যে সমস্ত এক্স আছে সেগুলো যোগফল করতে হবে, অর্থাৎ সামেশন অফ এক্স বাই এন। এন বলতে নাম্বার অফ অবজারভেশন, কটা নাম্বার দেখছো এখানে, 1 2 3 4 5টা, তাহলে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। যেমন দেখো এখানে আমরা করেছি, এই যে সবকটার যোগফল করা হয়েছে, সামেশন এক্স করা হয়েছে, ঠিক আছে, তাকে ভাগ করা হচ্ছে 5 দিয়ে, নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলো, তাহলে গড় হলো 78। এরপরে আছে সাধারণ পরিসংখ্যা বন্টন বা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রুপে কিন্তু নেই, কিন্তু ফ্রিকোয়েন্সি আছে। এক্ষেত্রে কোন সূত্র হবে, সেক্ষেত্রে সূত্র হবে সামেশন এফ এক্স বাই এন। এখানে এক্স বলতে তো বোঝাই যাচ্ছে, এক্স বলতে প্রতিটা যে চলকের মান তার যোগফল করতে হবে, পরিসংখ্যার যে এক্স এর মান আছে সেগুলো যোগ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এন বলতে কি বোঝাচ্ছে, এখানে এন বলতে পরিসংখ্যার যোগফল বোঝাচ্ছে। আগেরটা ছিল নাম্বার অফ অবজারভেশন, মানে এক্স দিয়ে দিয়েছে, কোনো ফ্রিকোয়েন্সি দেয়নি, সেক্ষেত্রে কতগুলো সংখ্যা তুমি দেখছো, 1 2 3 4 5টা, 5খানা সংখ্যা দেখছো, তাহলে এন হবে 5। এক্ষেত্রে কিন্তু সেটা না, এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সাধারণ পরিসংখ্যা ডিস্ট্রিবিউশন, মানে এখানে এক্স এরও মান দেয়া থাকবে, এফ এরও মান দেয়া থাকবে। সামেশন এফ এক্স হচ্ছে এফ এবং এক্স এর গুণফলের যোগফল, মানে ফ্রিকোয়েন্সি এবং এক্স এর মানের গুণফলের যোগফল, এবং এন যেটা জরুরি আছে, এন হচ্ছে ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স হচ্ছে 10 20 30 40, এবং তার রিলেটেড যে ফ্রিকোয়েন্সি দিয়েছে, অর্থাৎ 10-এর নিচে রয়েছে 4, 20-এর জন্য রয়েছে 8, 30-এর জন্য রয়েছে 6, 40-এর জন্য 2। তার মানে হচ্ছে সূত্রটা আমরা কি বলছি, সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। এন তো বলতে আমরা বুঝে যাচ্ছি যে টোটাল এই সামেশন অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এই 4 2 6 এবং 8 যদি যোগ করি, তাহলে এই যে সিম্পল ফ্রিকোয়েন্সির এন আমরা পেয়ে যাব। তাহলে সবকটা যোগ করলে, মানে ফ্রিকোয়েন্সি যোগ করলে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স বলতে এই ধরো এক্স এর সাথে প্রথম এক্স এর সাথে প্রথম এফ এর গুণফল 40 হলো, দ্বিতীয় এক্স এর সাথে দ্বিতীয় এফ এর গুণফল, তৃতীয় এক্স এর সাথে তৃতীয় এফ এর গুণফল, চতুর্থ এক্স এর সাথে চতুর্থ এফ এর গুণফল। এইগুলো গুণফল করে নিলে গুণফল হয়ে গিয়ে কি বেরালো, প্রথমটার সাথে গুণফল করে 40, দ্বিতীয়টার সাথে 160, তৃতীয়টার সাথে 180, চতুর্থটার সাথে শুধু 80। তারপরে প্রত্যেকটা তাহলে এফ এক্স বেরিয়ে গেল, এফ ইন্টু এক্স বেরিয়ে গেল প্রতিটা। এবার এফ ইন্টু এক্স যতগুলো বেরিয়েছে প্রত্যেকটা তোমাকে যোগ করলে বেরিয়ে যাবে সামেশন এফ এক্স। তার মানে 40 যুক্ত করতে হবে, 160 যুক্ত করতে হবে, 180 যুক্ত করতে হবে, 80 যুক্ত করতে হবে। যুক্ত করার পরে তাকে এন দিয়ে ভাগ করতে হবে, যুক্ত হয়ে গেল, যুক্ত করে কত হলো 460 বেরালো। আর এখানে সামেশন অফ এফ কত হচ্ছে, এফ এক্স সামেশন অফ এফ অর্থাৎ এন কত হচ্ছে দেখে নাও, 4 8 6 2 যোগ করা হলো, তার মানে 20 হচ্ছে। তার মানে সামেশন অফ এফ এক্স বাই এন যদি আমরা ভাগ করি তাহলে বেরিয়ে যাবে গড় 23। এই হলো সূত্র। তার মানে একটা সূত্র রয়েছে সিম্পল ডিস্ট্রিবিউশন, যেখানে এক্স নাই,
যে ক্ষেত্রে এক্স এর কোনো ব্যাপারই নেই, এফ এর কোনো ব্যাপার নেই, এক্স রয়েছে। আরেকটা অঙ্ক রয়েছে যেখানে এক্স এবং এফ দুটোই রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। দুটো ক্ষেত্রে এন এর কিন্তু তফাৎ রয়েছে। একটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ এক্স কটা রয়েছে, কটা সংখ্যা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। আর পরেরটা হচ্ছে সামেশন এফ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যোগফল করে যতগুলো হচ্ছে সেটাই হবে এন। এরপরে আসি আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখো একটা শ্রমিকদের বেতনের একটা অঙ্ক আমি দিয়েছি গ্রুপ ফ্রিকোয়েন্সির। এই যে এরকম ভাবে থাকলে সেটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি। স্ক্রিনে দেখো তোমরা 100 থেকে 120, 120 থেকে 140 এরকম একটা নাম্বার দিয়ে দেবে আর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে। এরকম যদি থাকে তাকে বলে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই সূত্র আমরা, এই অঙ্কটার সূত্র আমরা একটু বিশ্লেষণ করে নিচ্ছি। যেখানে দেখো অঙ্কটার মধ্যে দিয়েছে মোট 50 জন শ্রমিকদের বেতনের তথ্য এখানে দিয়েছে। মোট দেখো 50 জন শ্রমিক, তাহলে এটা হচ্ছে এন। মনে রাখবে ফ্রিকোয়েন্সির, গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও এন বলতে ফ্রিকোয়েন্সির যোগফল, তাহলে এন হচ্ছে 50। ঠিক আছে, নেক্সট হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক কত রয়েছে, এখানে 20 জন রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক। এবং কত থেকে কতর মধ্যে রয়েছে, 140 থেকে 160-এর মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে সবচেয়ে কম সংখ্যক শ্রমিক কত রয়েছে, 5 জন। এখানে দেখো সবচেয়ে কম সংখ্যক শ্রমিক রয়েছে 5 জন এবং তার মধ্যে এই গ্রুপের মধ্যে রয়েছে। যাই হোক, এই ব্যাপারটা অতটা গুরুত্ব না। আমরা যে সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা। এখানে সূত্র কি দিয়েছে, এক্স বার হচ্ছে এক্স বার, যেখানে গড় হচ্ছে এ প্লাস সামেশন এফ ওয়াই বাই এন ইন্টু সি। আজকে তো অঙ্ক আমি করাচ্ছি না, কিন্তু এর প্রতিটা সূত্রের পার্ট আমরা তোমাদের বলে দিচ্ছি। এখানে জানতে হবে এ বলতে কি বোঝানো হচ্ছে, ওয়াইটা কি। এফ তো আমরা বুঝতেই পাচ্ছি যে এফ বলতে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, কিন্তু ওয়াই কি এবং সি বলতে কি বোঝানো হচ্ছে, এবং এন তো আমরা জেনেই গেছি, এন বলতে এই অঙ্কের ক্ষেত্রে সামেশন অফ এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে এখানে দেখো লিখে দিয়েছি প্রত্যেকটা। এক্স বার রয়েছে নির্ণীয় গড়, গড়টাকে এক্স বার হিসেবে ধরা হচ্ছে। অনুমিত গড় বা কল্পিত গড় বা কল্পিত গড়, ঠিক আছে। এ বলতে কল্পিত গড় বা অনুমিত গড়। পরেরটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা, এফ বলতে পরিসংখ্যা বোঝাচ্ছে। এইবার ওয়াইটা কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, ধাপ বিচ্যুতি বলে একে, স্টেপ ডেভিয়েশন বলে। এই জিনিসটা বার করা তোমাদের দেখতে হবে এবং ওয়াই জানলেই তোমরা বুঝতে পেরে যাবে এফ ওয়াই কি। এফ ওয়াই তো বোঝাই যাচ্ছে এফ যেটা রয়েছে, ওয়াই যেটা বেরাবে তার গুণফলই হচ্ছে এফ ওয়াই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ওয়াই জিনিসটা তোমাদের জানতে হবে আর এ জিনিসটা অবশ্যই জানতে হবে। এন বলতে মোট পরিসংখ্যার যোগফল। সি এটাও তোমাদের জানতে হবে, এটাও নতুন জিনিস রয়েছে। সি বলতে কি হচ্ছে, শ্রেণীর ব্যবধান বলা হচ্ছে। আচ্ছা, বোঝাবো আমি জিনিসটা। তাহলে অঙ্কের মেইন ছকে আমরা চলে যাই। একবার অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা আমরা সমাধান করব, যেখানে গ্রুপে দিয়ে দিয়েছে শ্রেণীটা আর ফ্রিকোয়েন্সি, গ্রুপে শ্রেণী রয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। তো আমরা মেইন অঙ্কে চলে যাই, আমি এগুলো ব্যাখ্যাগুলো পরে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের যে ছকটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর একটা ঘর করতে হবে, পরিসংখ্যার ঘর করতে হবে, মধ্যবিন্দু বা মধ্যমান বা মিড ভ্যালুর মান করতে হবে, ধাপ বিচ্যুতি বা ওয়াই এর একটা ঘর করতে হবে এবং এফ ওয়াই এর একটা ঘর করতে হবে। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা। এক্ষেত্রে বলে রাখি 6টা ঘরও হতে পারে। সেক্ষেত্রে এখানে শ্রেণী দেখো 100 থেকে 120 দিয়েছে, তারপর হয়তো 121 থেকে 130 এরকম একটা 140 এরকম হতে পারে, মানে একটা করে বাড়ে। 100 থেকে 120 রয়েছে, তারপরেই আবার 120 রয়েছে, এরকম না হয় 120 তারপরে 121 রয়েছে। সেক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমানা যেটা রয়েছে, ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, এগুলোর কিন্তু ব্যাপার রয়েছে সেখানে। সেটা আমি পরে যখন আমরা অঙ্ক করাবো তখন আমরা আলোচনা করব। এক্ষেত্রে নর্মাল তোমাদের কটা হচ্ছে দেখো, কলম কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা কলম রয়েছে। সেখানে শ্রেণীতে আমরা দেখছি গ্রুপগুলো বসিয়ে দিচ্ছি যা অঙ্কের মধ্যে রয়েছে। যে অঙ্কটা দিয়েছিলাম সেটা শ্রেণী, যেগুলো এই শ্রমিকের সংখ্যা বা পরিসংখ্যা সেগুলো আমরা বসিয়ে দিচ্ছি। মধ্যবিন্দু, এবার মধ্যবিন্দু কি করে বার করব সেটাই চলে আসি।
ধাপ বিচ্যুতি কি করে বার করব সেটা আসি, এফ ওয়াই কি করব সেটা আসি। এবার অঙ্কটা করতে গিয়ে কয়েকটা ধাপ বা কয়েকটা জিনিস ক্যালকুলেট করতে হয়, সেগুলো সাধারণ ধারণা দিয়ে আমি আবার অঙ্কে আসছি। দেখো ধাপ 1-এ তোমাদের শ্রেণীর মধ্যবিন্দু বার করতে হবে। তো মধ্যবিন্দু বার করতে গেলে দেখো প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা গড় বার করে তাকে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। যেমন ধরো প্রথমটা কত ছিল, প্রথমটা ছিল 100 থেকে 120, তাহলে এই দুটোর যোগফল করে 2 দিয়ে ভাগ যদি করি আমরা মধ্যমান পেয়ে যাই বা মধ্যবিন্দু পেয়ে যাই বা মিড ভ্যালু পেয়ে যাই বা এক্স এর মানটা পেয়ে যাই। তো ধাপ দ্বিতীয় অনুমিত গড়, এটা ভালো করে একটু দেখো। সাধারণত যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় সেই শ্রেণীর মধ্যবিন্দুকে অনুমিত গড় হিসেবে ধরা হয়, এতে গণনা সহজ হয়। দেখো এখানে অনুমিত গড় সবচেয়ে বেশি কত রয়েছে ফ্রিকোয়েন্সি, আমি অঙ্ক যখন করাবো তখন দেখাবো। সেখানে 140 থেকে 160 শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক, সেক্ষেত্রে সর্বাধিক কত হচ্ছে পরিসংখ্যা দেখা যাচ্ছে 140 থেকে 160, তাহলে সেটাই হবে মধ্যবিন্দু মানে অনুমিত গড়, তাহলে সেই মধ্যবিন্দুটারই অনুমিত গড় হিসেবে ধরা হবে। এখানে 140 থেকে 160-এর পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাই 140 এবং 160 থেকে যে মধ্যবিন্দু বেরাবে সেটাই হচ্ছে অনুমিত গড়। তাহলে 140 এবং 160-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 150, তাহলে এটাই হবে অনুমিত গড়। ধাপ বিচ্যুতি, সেখানে প্রতিটি শ্রেণীর জন্য y বলতে x মাইনাস a বাই c সূত্র ধরে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আমি পরে আসছি এটার ব্যাপারে। এফ ওয়াই এটাও পারবে। হ্যাঁ, এবার একটা জিনিস আছে, সি বলতে কি বোঝাও এটাও জানতে হবে তোমাদের। তাহলে প্রথমে দুটো জিনিস তোমাদের জেনে নাও, ভালো করে জেনে নিলে যে ধাপ 1-এর মধ্যে যে মধ্যবিন্দু কিভাবে বার করতে হয়, যে গড়গুলো 120 থেকে 120, 100 থেকে 120, 120 থেকে 140 এরকম সংখ্যা রয়েছে। সেখানে প্রথমটা কত রয়েছে 100 থেকে 120, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তারপরে আছে 120 থেকে 140, 120 140-কে যোগ করে 2 দিয়ে ভাগ, এরকম করে মধ্যবিন্দু বেরোয়। এবং অনুমিত গড় সবচেয়ে যেটা যার ফ্রিকোয়েন্সি বেশি হবে সেটাই হবে অনুমিত, তার মধ্যবিন্দুটাই অনুমিত গড় হবে। এবার আসি সংখ্যা ছকের মধ্যে চলে আসি। দেখো এখানে দেখো 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180 এরকম ভাবে গেছে। তাহলে মধ্যবিন্দু কি হবে, এই দুটোর যোগফল তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 110। আবার এই দুটোর যোগফল তাকে 2 দিয়ে ভাগ, আবার এই দুটোর যোগফল তাকে 2 দিয়ে ভাগ, এইটা বেরালো। এরকম ভাবে দেখো চলতে থাকছে 180 থেকে 200 পর্যন্ত। এবার আমরা অঙ্কের মধ্যে দেখব কার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এখানে রয়েছে 5, এখানে 8, এখানে 20, এখানে 10, এখানে 7, তার মানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার রয়েছে 140 থেকে 160। তার মানে এটার যে অনুমিত গড় কল্পিত গড় হবে সেটাই হবে এ, তাকেই এ ধরা হবে, অ্যাজুম মিন ধরা হবে। তাহলে 140 এবং 160 যোগ করো, তাহলে কত হচ্ছে 300, 300-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 150। তাহলে যেহেতু 140 থেকে 160-এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তাহলে সেটাই হবে অনুমিত গড়। এবার আমরা আসি ওয়াই বার করার ধাপ। ওয়াই কি করে বার করবে, এক্স যা আছে তার থেকে ওয়াইটা এই অনুমিত গড় বাদ দিলেই ওয়াই, এবং তাকে 20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে অনুমিত গড় বেরিয়ে যাবে। এবার এখানে একটা অনুমিত গড় বলছি, সরি, ওয়াই বেরিয়ে যাবে। এখানে একটা জিনিস বলছি যে 20 কোথা থেকে পেলাম, 20টা আসলো কি করে। সূত্র হচ্ছে এক্স মাইনাস 150 বাই সি, এক্স মাইনাস 150 বাই সি। এখানে 20, এখানে 20 বলতে এখানে সি বোঝানো হচ্ছে, সি মানে কমন ডিফারেন্স। দেখো 110 থেকে 130 20 ডিফারেন্স রয়েছে, 130 থেকে 150 20 ডিফারেন্স রয়েছে, 150 থেকে 170 20 ডিফারেন্স, 170 থেকে 190 20 ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স সি, তাহলে এখানে সি 20 বলতে এখানে সিটা বলতে 20 বোঝানো হয়েছে, এই 20 হচ্ছে সি, সি অর্থাৎ কমন ডিফারেন্স। অর্থাৎ ওয়াই বার করতে গেলে এক্স যেগুলো আছে তার থেকে 150 বাদ দিয়ে 20 ভাগ করলে তাহলে আমরা পেয়ে যাব ওয়াই এর মান। দেখো এখানে এবার প্রথমটার আমরা ওয়াই বার করি। প্রথমে কত আছে এক্স 110, তো এক্স এর জায়গায় আমরা 110 বসাবো। তার থেকে এ বাদ দিতে হবে, 110 থেকে এ বাদ দিলাম, এ এখানে 150, তাই 110 থেকে 150 যেহেতু বাদ দিলাম, তাহলে আমাদের বেরোচ্ছে এখানে -40। -40-কে 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে -2। আবার এখানে দেখো 130 রয়েছে এক্স, তাহলে সূত্র অনুযায়ী এক্স মাইনাস
এ, তাহলে এক্স কত আছে 130, তার থেকে এ কত আছে 150 বাদ দিলাম, তাহলে 130 থেকে 150 বাদ দিলে -2 হয়, -2কে 20 দিয়ে ভাগ করছি -1, এখানে 20 বলতে সি কমন ডিফারেন্স, বুঝতেই পারছো। পরেরটাও তাই, এখানে এক্স হচ্ছে 150, এ হচ্ছে 150, 150কে 150 দিয়ে বিয়োগ করলাম তো 0 হলো, 0কে 20 দিয়ে ভাগ করলাম 0 হলো। তারপরেরটা হচ্ছে 170কে 150 দিয়ে ভাগ করলাম +20 হলো, +20কে +20 দিয়ে ভাগ করলাম শুধু 1 হলো। তারপরেরটা হচ্ছে 190কে 150 দিয়ে ভাগ করলাম, এখানে বিয়োগ করলাম, সরি ভাগ করেই বলছি, 190কে 150 দিয়ে বিয়োগ করলাম, তাহলে হলো 40, 40কে 20 দিয়ে ভাগ করলাম 2 হলো। এভাবে আমরা প্রত্যেকটার ওয়াই বার করে নিতে পেরেছি। একটা সহজ পদ্ধতি তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো যেখানে আমরা মিড ভ্যালুটাকে, যে মিড ভ্যালুটাকে আমরা এ ধরছি, অ্যাজুম মিড ধরছি, কল্পিত গড় বা অনুমিত গড় ধরছি, সেইটা সবসময় যদি আমরা এখানে এই সূত্রটাকে প্রয়োগ করি সেটা কিন্তু 0 সবসময় আসবে। ভেবে দেখো, এই যে এখানে কল্পিত গড়টাকে যদি আমরা 150, এই জিনিসটাকে যদি আমরা কল্পিত গড় ধরি, কোনো মিড ভ্যালুকে যদি আমরা কল্পিত গড় ধরি, তার মানে তার এক্স এবং এ একই, তাহলে দুটো যদি এক হয় তাহলে মাইনাস করলে কত 0ই তো হবে, 0কে আবার কমন ডিফারেন্স দিয়ে ভাগ করছি 0ই হবে। তাহলে যেটাকে আমরা, যে মিড ভ্যালুটাকে আমরা অ্যাজুম মিন হিসেবে ধরবো সেটা সবসময় 0 হবে। এবার 0 যদি হয়, একটা সহজ সূত্র, এই যে 0 হয়েছে, 0-এর ওপরটা -1, -2, -3, -4 এভাবে নেবে। ভালো করে শোনো, 0 রয়েছে, এতগুলো বিয়োগ করার সময় নেই পরীক্ষার সময়, তাহলে 0 রয়েছে এখানে, এই 0-র মিড ভ্যালুটাকে, যে মিড ভ্যালুটাকে অ্যাজুম মিন ধরবো সেটার ওয়াই সবসময় 0 হবে, এবং বাকি ওপরের ওয়াই গুলো এরম ভাবে হবে -1, -2, -3, -4 এরম ভাবে ওপরে যাবে। আর ঠিক এই যে মিড ভ্যালুটাকে অ্যাজুম মিন ধরেছি সেটার ওয়াই সবসময় 0 যেহেতু হবে, তার নিচের গুলো +1, +2, তারপরে যদি কিছু হয় +3, +4, অর্থাৎ এই যে ওয়াইটা বেরালো, যে মিড ভ্যালুটার ওয়াই 0 বেরালো, তার উপরের গুলো -1, -2 এরম ভাবে ওপরে বাড়বে মাইনাস করে, আর এটা হচ্ছে নিচের দিকে বাড়বে 1, 2 প্লাস হিসাবে বাড়বে। এটা সহজভাবে তোমরা কিন্তু বুঝে নিও, এটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি রয়েছে। পরীক্ষার সময় এত বিয়োগ করে যোগ করে ক্যালকুলেশন করা যাবে না, যেটাকে, যে মিড ভ্যালুটাকে অ্যাজুম মিন ধরবে সেটার ওয়াইটাকে 0 করে দেবে সবসময়, তার উপরে গুলো -1, -2 করে করবে, তার নিচেটা +1, +2, +3 এভাবে করবে। এবার আমরা চলে আসি এফ ওয়াই, অঙ্ক শেষের দিকে। এফ ওয়াই বলতে যে ওয়াইটা বেরালো, এখানে ওয়াই বেরিয়েছে এবং এফ বেরিয়েছে, এফ তো আগেই ছিল, এই দুটোর গুণফল, নর্মাল গুণফল করে দাও তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে এফ কত আছে 5, ওয়াই আছে 2, তাহলে হচ্ছে -10 গুণ করলে এফ ওয়াই। এখানে এফ আছে 8, ওয়াই বেরিয়েছে 1, তাহলে -8 হবে গুণ করে। এখানে এফ আছে 20, এখানে 0 রয়েছে, তাহলে হবে 0 এফ ওয়াই। তারপর এখানে এফ আছে 10, ওয়াই আছে 1, তাহলে গুণ করে হবে 10। এখানে এফ আছে 7, ওয়াই বেরিয়েছে 2, গুণ করে হবে 14। এইবার এখানে দেখো কিছু সংখ্যা প্লাসে আছে, কিছু সংখ্যা মাইনাসে থাকতে পারে। এই জায়গাটায় এফ ওয়াই যেটা বেরিয়েছে, কিছু এফ ওয়াই মাইনাসে থাকবে, কিছু এফ ওয়াই প্লাসে থাকবে, সেইগুলো সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ করে এফ ওয়াই চলে এলো, সামেশন এফ ওয়াই চলে এলো। এবার আসি আমরা অঙ্কে। তাহলে ছক থেকে আমরা কি কি পেয়েছি? কল্পিত গড় পেয়ে গেছি 150, বা অনুমিত গড় পেয়ে গেছি, বা অ্যাজুমমেন্ট পেয়ে গেছি 150, মোট পরিসংখ্যা 50 পেয়েছি, মোট পরিসংখ্যা n, পরিসংখ্যার যোগফল 50, সামেশন এফ ওয়াই পেলাম 6, শ্রেণী ব্যবধান বা কমন ডিফারেন্স যেটা আমরা আছে সেটা 20 পেয়েছি। এবার সূত্রে প্রয়োগ করি, সূত্রটা কি ছিল? a প্লাস সামেশন এফ ওয়াই বাই n ইন্টু সি। তাহলে এক্স বার করার ফর্মুলা, এর জায়গায় আমরা কি বসাবো? কল্পিত গড়ের জায়গায় 150, সামেশন এফ ওয়াই আমাদের কত বেরিয়েছে? সামেশন এফ ওয়াই আমাদের বেরিয়েছে 6, তাহলে 6 বসালাম 6। এবার n কত আছে আমাদের? 50, তার জায়গায় 50 বসালাম, এবং কমন ডিফারেন্স সি কত আছে? 20। এবারে নর্মাল আমরা যে ক্যালকুলেটর দিয়ে আমরা করে নেব, 6কে 50 দিয়ে ভাগ করব, 6 ইন্টু 50, সরি 6 এটা রয়েছে, দেখো দেখে নাও তোমরা, 6/50 রয়েছে ইন্টু 20, এরকম অবস্থায় রয়েছে। সেখানে 6 আর 20 আমরা গুণ করছি, সেখানে আমরা 120 পাচ্ছি, সেখানে 50 দিয়ে ভাগ করে নেব, 50 দিয়ে ভাগ করলে 2.4 পাচ্ছি, আর পড়ে রয়েছে কত? কল্পিত গড় 150, 150 2.4
বেরোলে 152.4 এই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটা করব। আজকে দেখো সূত্রগুলো প্রত্যেকটা বললাম যে কি করে বার করতে হবে, শ্রেণীতে কিভাবে বসাবে, ফ্রিকোয়েন্সি কিভাবে বসাবে। এটার এবার শ্রেণী দিয়ে দিয়েছে, আমরা মধ্যবিন্দু কি করে অর্থাৎ মিড ভ্যালু কি করে বার করব, মিড ভ্যালুর পরে ধাপ বিচ্যুতি অর্থাৎ ওয়াই কি করে বার করব, সামেশন এফ ওয়াই কি করে বার করব সেইটা দেখলাম। এবং অঙ্কের মধ্যে যে সূত্রের মধ্যে সি রয়েছে সেই সিটা ব্যাপারটা কি সেই জিনিসটাও আমরা জানলাম। কল্পিত গড় কি করে বার করলাম সেটাও আমরা জেনে নিলাম। তাহলে সূত্রের প্রয়োগটা তো খুবই সহজ, সবকিছু যদি আমরা ঠিক করি তাহলে এই সূত্রের প্রয়োগ করে মান বার করা অর্থাৎ কল্পিত গড় বার করা, মিন বার করা খুব একটা কঠিন না। এই হলো আজকের ক্লাস। এই ক্লাসটাতে আজকে শুধু সূত্রগুলো ভালো করে বোঝানো হলো। পরবর্তীকালে পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলো আসে সেগুলো আমরা করব, একটা একটা করে করব এবং এটার সিলেবাসটা আমরা শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটা হয়তো ক্লাসে 2-3টে করে অঙ্ক করার আমরা চেষ্টা করব। প্রথমে শর্ট কোশ্চেনগুলো করব, যেগুলো প্রতিটা পরীক্ষায় শর্ট কোশ্চেন অবশ্যই দেয়। সে স্ট্যাটিস্টিক, যারা এডুকেশনের যে স্ট্যাটিস্টিক পেপারটা রয়েছে সেটার মধ্যেও থাকতে পারে, অথবা বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক পেপার যেটা রয়েছে সেখানেও শর্ট কোশ্চেন থাকতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে আসে, তাই সব রকমভাবেই আমাদের আলোচনা করতে হবে। কারণ এই ভিডিওটা নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটির জন্য না, যাদের এই সাবজেক্ট আছে তাদের জন্যই। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।